আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। প্রথম দিন পুরুষ হাজিরা সেলাইবিহীন সাদা কাপড় পরে ইহরাম বাঁধে, অপরদিকে নারীরা ঢিলে ঢালা পোশাক পরে। সকালে ইহরাম বাঁধার পর দলে দলে হাজিরা মিনায় যায়। বেশিরভাগ মানুষ বাসে ও গাড়িতে গেলেও কেউ কেউ হেঁটেও মিনায় যায়। এটি ৮ কিলোমিটারের একটি পথ। হাজিরা এদিন মিনাতেই কাটাবেন। সেখানে নামাজ এবং আল্লাহকে স্মরণ করবেন তারা। এর পরের দিন ৯ জিলহজ ভোরে তারা সেখানে থেকে চলে আসবে আরাফাতের ময়দানে। ১০ জিলহজে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করবে হাজিরা। ঈদযাত্রায় রাজধানী ছাড়তে ভোর থেকেই বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। রাজধানী গুলিস্তান, মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল সহ দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় করছে যাত্রীরা। তারা জানান, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়েছিলেন। নির্ধারিত সময়ে অনেকে বাস না ছাড়াও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে তারা। বাস কাউন্টার থেকে জানানো হয়, ঢাকায় ফিরতে সময় বেশি লেগে যাওয়ায় নির্ধারিত সময়ে বাসগুলো টার্মিনাল বা কাউন্টারে পৌঁছতে পারছে না। এজন্য বাস ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, রেল ও বাসে ঈদ যাত্রায় কি অবস্থা দেখছেন এবং যাত্রীদের কোনো ভোগান্তি দেখছেন কিনা? মিতু, ধন্যবাদ আপনাকে। গতকালকের তুলনায় আজকে কিন্তু যাত্রীদের ভোগান্তির পরিমাণ অনেকটা বেড়েছে। আমরা যেমনটা দেখছিলাম সকাল থেকে, ঠিক ফকিরাপুল থেকে সায়েদাবাদের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু তীব্র যানজট রয়েছে। পাশাপাশি খিলগা বাসাবো হয়ে যে রাস্তাটি সায়েদাবাদের দিকে এসেছে সেই রাস্তায় কিন্তু তীব্র যানজট রয়েছে। এবং এখন যে আমরা যেই জায়গাটিতে আছি সেখানে কিন্তু বেশ কিছু যাত্রী তারা অপেক্ষা করছেন বাসের জন্য, কারণ নির্দিষ্ট সময়ে কিন্তু গাড়ি আসতে পারছে না এই দীর্ঘ যানজটের কারণে। আমরা দেখছিলাম যে ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বেশ ছিলেন। রেলওয়ে স্টেশনে আমরা যেমনটা দেখেছি যে প্রতিটি ট্রেনই কিন্তু সময় মতো ছেড়েছে এবং এই কোনো ট্রেনই কিন্তু বিলম্ব করেনি। এবং সেক্ষেত্রে কিন্তু গতকাল যেমন আমরা দেখেছিলাম যে যাত্রীদের মানে ট্রেন মিস করার সংখ্যা খুবই কম। যেমনটা আমরা দেখছি যে মিস করার সংখ্যা কিন্তু অনেক বেশি, কারণ এই যানজটের কারণে অনেকেই কিন্তু সময় মতো তাদের এই কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা পৌঁছাতে পারছেন না, যার কারণে কিন্তু অনেকেই ট্রেন মিস করছেন। এটি কিন্তু আমরা দেখেছি সকালে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটা বলছিলেন যে তারা কিন্তু বেশ সময় নিয়ে যথেষ্ট পরিমাণ যাতে যাত্রী যেতে পারেন সে ধরনের ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। মিতু, আপনাকে যদি আরেকটু দেখাই যে ঠিক এখন যে জায়গাটিতে আমরা আছি, সায়েদাবাদের যে প্রবেশ মুখটি, সেই প্রবেশ মুখে দীর্ঘ যানজট রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি কিন্তু একের পর এক খুব ধীর গতিতে আগাচ্ছে এবং এরা কিন্তু খুব সহজে কিন্তু যেই জায়গাটিতে যাওয়ার কথা, মেইন যে টার্মিনাল প্রবেশের যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু সেভাবে তারা যেতে পারছেন না। এবং অনেক যাত্রীকে আমরা দেখেছি যে বেশ যাত্রী যারা দীর্ঘ সময় পর্যন্ত হয়তো যাদের গাড়ি ছাড়ার কথা ছিল 9টা, এখন কিন্তু 10টা বেজে গেছে প্রায়, এই সময় পর্যন্ত কিন্তু তারা যেতে পারছেন না। তো তারা এই ভোগান্তির জন্য আসলে এই প্রতিবার ঈদেই কিন্তু এ ধরনের একটি ভোগান্তি হয় এবং সেক্ষেত্রে ব্যবস্থাপনার জায়গায় কিন্তু সবসময় তারা দোষারোপ করে থাকেন। এবং পাশাপাশি তারা বলেন যে বেশ কিছু সময় ধরে কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে ঈদের যে সময়টা আসে সেই সময়টাতে আসলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করা হয়। এই বিষয়গুলোতে যারা মনিটরিংয়ে যারা রয়েছেন তাদেরকে আরো সচেষ্ট হওয়ার জন্য এবং নির্বিঘ্নে যাতে যাত্রীরা বাড়ি ফিরতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। মিতু, এই ছিল আমার কাছে ঈদে ঘরমুখো মানুষের যাত্রার খবর। আশিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও মানুষের চাপ বেড়েছে। গাজীপুরে কালিয়াকৈরের অনেক শিল্প কারখানায় ছুটি হওয়ায়
সকাল থেকে চন্দ্রা এলাকায় গণপরিবহন ও যাত্রীর চাপ রয়েছে। যানজট না হলেও ধীর গতিতে চলছে যানবাহন, তবে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও যানবাহনের চাপ রয়েছে। এলেঙ্গা থেকে ঘারিন্দা ওভারপাস পর্যন্ত 5 কিলোমিটার এলাকায় দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। গাড়ি পাওয়াই যাচ্ছে না আমাদের ওখানকার, তারপরেও অনেক ভাড়া যাচ্ছে, 1500 টাকা ভাড়া। গতবার যা ভাড়া ছিল তার থেকে 3 গুণ ভাড়া বেশি নিতেছে। ঈদের সময় আসলে গাড়ির সংকট যেরকম, ভাড়াও সেরকম ডাবল লাইন। এটা প্রতিটা ঈদে আমরা দেখি। আপনার রাস্তা কোনো গাড়িই নেই, শুধু সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর এদিকে সব গাড়ি। দর্শক, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং যাত্রীদের ভোগান্তি কমাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ? জি মিতু, গেল কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানবাহনের চাপ ব্যাপক বেড়েছে। তবে এখানে ভোর 6টার দিকে এই সড়কের পৌলি এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে গেলে কিন্তু এই যে যানবাহনের চাপ বা যানজট, যানবাহনের দীর্ঘ সারির কিন্তু সৃষ্টি হয়। পরে 1 ঘন্টা পর পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়। তবে এখনো কিন্তু টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। কোথাও কিন্তু থেমে থেমে চলছে এবং কোথাও ধীর গতিতে যানবাহন চলছে। তবে এখানে পুলিশের পক্ষ থেকে যেটি গ্রহণ করা হয়েছে, আমি এখন যেখানে রয়েছি বঙ্গবন্ধু সেতুর যে পূর্ব পার, ঠিক পূর্ব পারেই, তো এখান থেকে কিন্তু যে সমস্ত ঢাকাগামী যানবাহন রয়েছে আমি যদি দেখাই, এখানে কিন্তু সেই যানবাহনগুলো উত্তরাঞ্চল থেকে যে সমস্ত যানবাহন ঢাকার দিকে যাচ্ছে সেই যানবাহনগুলো এই বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার গোল চত্বর থেকে সেই ভুইয়াপুর হয়ে এলাঙ্গা লিং রোড দিয়ে কিন্তু ঢাকার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ঢাকা থেকে যে সমস্ত যানবাহন উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে সেই যানবাহনগুলো এলেঙ্গা থেকে কিন্তু সেই একমুখী চলাচল করছে। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঢাকা থেকে যে সমস্ত যানবাহন উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু দীর্ঘ সারি রয়েছে, কোথাও ধীর গতিতে, কোথাও থেমে থেমে কিন্তু এই যানবাহনগুলো চলছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে একটি দুর্ঘটনার কারণে কিন্তু এই দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। আরেকটি প্রতিবন্ধকতা এখানে সৃষ্টি হয়েছে, যেটি যে এই মূলত যে এই দুর্ঘটনার কারণে কিন্তু মূলত এই দীর্ঘ সারি এবং এই যানজটের সৃষ্টি হয়। এছাড়াও যে প্রাইভেট কার, বিশেষ করে আমি যে মহাসড়কে সকাল থেকে রয়েছি দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কার, মোটর সাইকেল এবং মাইক্রোবাসের চলাচল কিন্তু বেশি দেখা যাচ্ছে। এছাড়াও সে আগের মতো মানুষ যেভাবে পাচ্ছেন সেই ট্রাকের ছাদে, ট্রাকের উপরে সেই গাদাগাদি করে কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন। তবে এখানে আমি একটি তথ্য দিয়ে রাখি যে গেল 24 ঘন্টায় এই বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে 40,906টি, যা আগের 24 ঘন্টায় ছিল 30,000। মানে এই যে 24 ঘন্টা পার হয়েছে, এই 24 ঘন্টা পার হওয়ার পরে কিন্তু 10,000 যানবাহন বেশি পারাপার হয়েছে। এর থেকে টোলাটাই হয়েছে 3,21,00,000 টাকা। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সময়ে যতই গড়াবে যানবাহনের চাপ বাড়বে, গার্মেন্টস পুলিশ ছুটি হবে এবং লোকজন কিন্তু গরমুখ হবে। তবে যে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এখানে একটি বিষয় তারা বলছেন যে ফিটনেসবিহীন যানবাহন, যে সমস্ত যানবাহন রয়েছে সেই ফিটনেসবিহীন যানবাহন যাতে মহাসড়কে না আসে এবং ফিটনেসবিহীন এই সমস্ত যানবাহন, লক্ষ লক্ষ যানবাহন যারা যে যানবাহনগুলো রয়েছে এগুলো বিকল হলে কিন্তু কিছু সময়ের জন্যই সেই দীর্ঘ সারির সৃষ্টি হয় এবং সারি থেকে কিন্তু যানজটের সৃষ্টি হয়। তবে এখানে আমি বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা এই উভয় পারে, বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং পশ্চিম এই উভয় পারে কিন্তু 18টি টোল বুথ চালু করেছে এবং মোটর সাইকেলের চাপ থাকায়, মোটর সাইকেলের দীর্ঘ সারি থাকায় তারা কিন্তু মোটর সাইকেল 2 পারে 4টি লেন চালু রেখেছে এবং বাকি আরো 14টি লেন চালু রেখেছে অন্যান্য যানবাহনের জন্য। তবে আরো যানবাহনের পুলিশ সুপার যেটি আমাকে জানিয়েছে 7 শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে, যারা কিন্তু এই মহাসড়কে যাতে করে মানুষজন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, পরিবার পরিজনদের সাথে ঈদ করতে পারে, সেই পরিকল্পনা কিন্তু, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে পুলিশ। মিতু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাটে বিপুল সংখ্যক গরু রয়েছে।
তবে এখনো সেভাবে ক্রেতা নেই। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বাড়ার আশা করছে পশু বিক্রেতারা। রাজধানী মিরপুরে ইস্টার্ন হাউজিং হাট বিপুল গরু উঠেছে। ব্যাপারীরা কয়েকদিন ধরে এলেও ক্রেতার তেমন একটা সাড়া নেই। যারা এসেছে দাম করছে, জুমার নামাজের পর হাট জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ হাটে ডেটল হাইজিন সেন্টার রয়েছে, যেখানে হাটে আসায় স্বাস্থ্য সুরক্ষার সহযোগিতা করা হচ্ছে। রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির বুথ। দর্শক, এই মুহূর্তে রাজধানী মিরপুর ইস্টার্ন হাউজিং পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আর বাদল। কতটা জমে উঠলো পশুর হাট, আর কেমন দেখছেন দরদাম আর বেচা কেনা? মিতু, হাটে প্রচুর গরু রয়েছে। শুধু এই হাট না, রাজধানীর অন্যান্য হাটগুলোতেও প্রচুর গরু রয়েছে। আমি গতকাল রাত থেকে দেখেছি, যেখানে হাটের একটা মূল গুন্ডি থাকে, এটি পেরিয়ে প্রায় আধা কিলো 1 কিলো পর্যন্ত গরু ছড়িয়েছে। এত গরু রাজধানীতে এসেছে, কিন্তু হাটগুলোতে সেরকম ক্রেতা আমাদের চোখে পড়েনি। আমি যে হাটে রয়েছি, এই হাটেও প্রচুর গরু রয়েছে এবং যারা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা 2-1 দিন আগে থেকে এসেছে, কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো ক্রেতার দেখা মেলেনি। এই হাটে ডেটল হাইজিন সেন্টার রয়েছে। আমরা একজন কর্মকর্তার সাথে জানতে চাইবো যে ডেটলের পক্ষ থেকে আসলে আপনারা কি ধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা দিচ্ছেন। জি, ধন্যবাদ। আসলে ডেটল আমাদের যে সামাজিক উদ্যোগ, এটারই অংশ হিসাবে আমরা এই কোরবানি হাটে এসেছি ইস্টার্ন হাউজিংয়ে। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে হাটে আসার যে অভিজ্ঞতা, সেটাকে একটা পরিবর্তন আনা মানুষের মধ্যে। আমরা জানি হাট মানেই কাদা, এখানে ময়লা, অনেক জীবাণু থাকবে এবং মানুষ আসবে, এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা যেটা থাকে না। তো আমরা ডেটল থেকে উদ্যোগ নিয়েছি। আমরা জানেন আপনারা, আমরা বইমেলায় আমরা হাইজিন পার্টনার হিসেবে কাজ করি। আমরা সিটি কর্পোরেশন এবং আরটিভিকে সাথে নিয়ে এই হাটে আসছি, যাতে করে মানুষজন হাটে আসে তাদেরকে আমরা সচেতন করতে পারি। আমরা তাদের জন্য খাবার পানির ব্যবস্থা রেখেছি। হাত ধোয়াটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এখানে হাত ধোয়া রেখেছি। কাদা থাকে, এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে, যাতে করে মানুষ এসে এখানে থেকে বাসায় জীবাণু না নিয়ে যায়। এবং ওভারঅল মানুষের মধ্যে হাটের যে আসার অভিজ্ঞতা, সেটাকে যাতে একদম পরিবর্তন করা যায়, মানুষ যাতে একটা সুরক্ষিত, জীবাণুমুক্ত, একটা সুন্দরভাবে এখানে এসে কোরবানি পশু কিনতে পারে, বাড়িতে নিয়ে যেতে পারে, সেটা চেষ্টা করাই ডেটলের পক্ষ থেকে আমাদের উদ্যোগ। এই জন্য এই উদ্যোগ। ধন্যবাদ আপনাকে। আশা করি আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা একটু গরু দেখাতে চাই। এই হাটে বিপুল পরিমাণ গরু রয়েছে। দেখছেন যে একেবারে শুনশান অবস্থায় এরকম একটা পরিবেশ, গরু শেড়ে বাঁধা রয়েছে এবং যারা খামারি তারা এখানে গরুকে খাওয়াচ্ছেন, নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। 2-1 জন ক্রেতা আমরা দেখেছি যে এই হাটে এসেছে, কিন্তু দেখছেন যে এখানে গরুর পাশাপাশি যারা ব্যবসায়ী তারা নির্বিকার বসে রয়েছে, কোনো ক্রেতা নেই এই হাটে। অনেকেই 2 দিন 3 দিন হলো এসেছে এবং এখানে একজন খামারির সাথে কথা বলতে চাই। আপনার কোন গরুগুলো? আমাদের এখানে যে 16টা আছে। আচ্ছা, কবে এসেছেন এবং কোনো ক্রেতা সারা পাচ্ছেন কিনা? আমরা সোমবারে আসছি রাতে, বুঝছেন, কিন্তু ক্রেতা পাচ্ছি না। দাম এত টাকা খরচ, কিন্তু মূল্যবান বাজার পাচ্ছি না আমরা। আচ্ছা, এই যে এই গরুটা, এটার প্রাইস কিরকম? এটার প্রাইস 3,40,000 চাচ্ছি। দাম বলছে যে 2 লাখের নিচে, 2 লাখের উপরে। তাহলে আমরা কেমন করে বাঁচবো? আচ্ছা, এরকম হওয়ার কারণ কি? হাটে এখনো পর্যন্ত এরকম হওয়ার আমরা খরচ করছি প্রচুর। একটা গরু কিনছি 3 লাখ টাকা পড়ছে, সেখানে বলছে 2 লাখ 2.5 লাখ টাকা। তাহলে আমরা বাঁচবো কেমন করে? ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন গরু বিক্রেতার কথা। আসলে এইরকমই অন্যান্য হাটগুলোতেও প্রায় একই রকম, এখনো ক্রেতা আসেনি এবং হাট জমে ওঠেনি। তবে তারা আশা করছেন, যেহেতু আজকে শুক্রবার এবং জুম্মার নামাজের পরে ক্রেতারা আসবেন এবং দরদাম করে হয়তো তাদের যদি চাহিদা মতো মিলে, সেই ক্ষেত্রে তারা এই বিক্রি করবেন। না হলে তারা একরকম হতাশার মধ্যে দিয়ে যাবেন, এরকমটি তারা মনে করছেন। তো আপাতত এই ছিল আমার কাছে ইস্টার্ন হাউজিং গরুর হাট থেকে সর্বশেষ খবর। পরের সংবাদে আবারও যুক্ত হব। মিতু। বাদল, ধন্যবাদ আপনাকে। এবার কাঁচা চামড়া কেনা বেচায় সব পর্যায়ে সহ পরিবহন চাঁদাবাজি ঠেকাতেও শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে সরাসরি হস্তক্ষেপ করতে চায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। লবণ ছাড়া কোরবানির চামড়া যেন কোনোভাবেই ঢাকায় প্রবেশ না করে, সেই বিষয়ে প্রশাসনের সহযোগিতা চায় সংগঠনটি। পাশাপাশি ট্যানারি শিল্পকে টিকিয়ে রাখতে কাঁচা চামড়া বন্ধক রেখে ব্যাংক ঋণের দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। সেলিম মালিকের রিপোর্ট।
কুরবানির পর একদিকে চামড়া সংরক্ষণে সচেতনতার অভাব, অন্যদিকে কম দামে চামড়া রপ্তানি করতে বাধ্য হচ্ছেন ট্যানারি শিল্প মালিকরা। এই দুই কারণে দিন দিন পিছিয়ে যাচ্ছে দেশের ট্যানারি শিল্প। শিল্প উদ্যোক্তারা বলছেন, রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তর হলেও শিল্প এলাকার পরিবেশ ও প্রধান বর্জ্য শোধনাগার ঠিকঠাক মতো কাজে না লাগানোয় মিলছে না আন্তর্জাতিক সনদ, ফলে চামড়া রপ্তানি করতে হচ্ছে কম দামে। নন কমপ্লায়েন্সের জন্য আমরা আন্তর্জাতিক বাজারে কোনো ভালো জায়গায় বিক্রি করতে না পারার কারণে আমরা সবসময় চাইনিজদের কাছে মানে লো প্রাইসে বিক্রি করি। লো প্রাইসে চাইনিজদের কাছে বিক্রি করতে করতে আমাদের এই গত 5 বছরের সর্বস্ব আমরা হারিয়ে ফেলেছি। এদিকে কোরবানির দাতা ও লিল্লার বোর্ডিংও পাচ্ছে না চামড়ার ন্যায্য মূল্য। বিটিএ বলছে, এলাকা ভিত্তিক ফরিয়াদের গ্রুপিংই এর জন্য দায়ী। এলাকার ছেলে পেলের আপনার গ্রুপিং করে আপনার দেখা যায় যে 1000 টাকার চামড়া তারা 200-300 টাকা আপনার ক্রয় করে, কিন্তু সেটা কিন্তু আপনার কোনোভাবে যাতে না হয় সেখানে প্রশাসন যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে এবার চামড়া বিক্রিতে অব্যবস্থাপনা ঠেকাতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করতে চায় সংগঠনটি। আমরা কিন্তু একটা মনিটরিং সেল আপনার গঠন করছি, যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটবে, অর্থাৎ পরিবহনের কোনো চাঁদাবাজি বা আপনার কাঁচা চামড়া কেনা বেচায় যদি কোনো সমস্যার সৃষ্টি হয় হাটগুলোতে, সেখানে কিন্তু সরাসরি আমরা হস্তক্ষেপ করব। পাশাপাশি চামড়া শিল্পের ক্রান্তিকাল অতিক্রমে ব্যাংক ঋণের দাবি জানান তারা। যদি এই চামড়াটাকে স্পেশালি কোলেটারাল হিসেবে নিয়ে তারপরে যদি একটা এডিশনাল ফান্ড এই মুহূর্তে দেয়, তাহলে আমাদের ট্যানারি যে চামড়াগুলো সংগ্রহ করার ক্ষেত্রে একটা ইজি ওয়ে বের করতে পারবো। বিশ্লেষকরা বলছেন, লবণ ছাড়া চামড়া বিক্রি বন্ধে আইন প্রণয়নের পাশাপাশি শিল্পের সংকট সমাধানে প্রধানমন্ত্রী ঘোষিত চামড়া শিল্পের উন্নয়নে লেদার ডেভেলপমেন্ট ফোরামের কার্যক্রম শুরু করা জরুরি। গত 1 বছর আগে কিন্তু উনি এলডিএফ লেদার ডেভেলপমেন্ট ফোরাম করার ঘোষণা দিয়েছেন, সেটা কিন্তু কার্যক্রম এখন শুরুই হয়নি। সেটা তো এখনই হওয়া উচিত। এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্যই আলাদা এরকম একটা চামড়া অধিদপ্তর হওয়া উচিত, যারা এই সেক্টরের সমস্যাগুলো নিয়ে কাজ করবে এবং সেগুলো সমাধানের জন্য কাজ করবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে চড়া মশলার বাজার। গত বছর কোরবানির ঈদের তুলনায় এবার প্রায় সব ধরনের মশলার দাম বেশি। প্রকারভেদে দাম বেড়েছে 5 থেকে 87% পর্যন্ত। ঈদের প্রয়োজন হয় এমন সব পণ্যের দাম বাড়তির দিকে। এবারের বাজেটে ভোগ্য পণ্যের ওপর উৎস কর কমানো হলেও কোনো প্রভাব পড়েনি বাজারে। পেঁয়াজ, আদা, রসুন, তেল, মশলা সহ 27 পণ্যের আমদানিতে উৎস কর 1% কমানোর প্রস্তাব হলেও বাজারে নেই কোনো প্রভাব, উল্টো বেড়েছে দাম। এ পরিস্থিতিতে ছোট ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন আমদানিকারক ও পাইকারদের উপর, আর আমদানিকারক ও পাইকাররা দাঁড় করাচ্ছেন বিশ্ববাজার, ডলারের দর, পরিবহন ব্যয় বৃদ্ধি ও রপ্তানিকারক দেশগুলোতে উৎপাদন কমে যাওয়া সহ নানা অজুহাত। ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত হয়েছে G7 এর নেতারা। এসব দেশে আটকে দেওয়া রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেওয়া হবে। বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত 7 দেশের জোট G7 এর 3 দিনব্যাপী শীর্ষ সম্মেলনে প্রথম দিন এই সিদ্ধান্ত হয়। G7 এর সদস্য না হলেও সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে জোটটির সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতালগুলো। গাজার স্বাস্থ্য ব্যবস্থাও ইতিমধ্যে ভেঙে পড়েছে। এর সঙ্গে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এতটাই খারাপ যে গাজাকে বসবাসেরই অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। উপকূলীয় ভূখণ্ডটি একসময় প্রাণবন্ত শহর ছিল বলেও মন্তব্য করেছে সংস্থাটি। এখন পর্যন্ত ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 37,232 জনে। আহত হয়েছে আরো 85,037 জন। সকালের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।